প্লিজ। জি স্যার, কিন্তু 6 নং প্রশ্ন দেখা যাচ্ছে না তো স্যার। 6 নং প্রশ্ন দেখা যাচ্ছে না? স্যার ক্লাস জি না স্যার। ক্লাস 13 দেখা যাচ্ছে স্যার। উফ। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্ট ফর 5 মিনিটস। আচ্ছা, আমি আজকে আপনাদের ক্লাস 13, আজকের এই ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বলতে গেলে অঙ্কের জন্য, বিশেষ করে অনেক কিছু জানতে পারবেন আজকের ক্লাস থেকে। ক্লাসের যেই আলোচনা পর্ব ওভাবে ডিজাইন করা হয়েছে। তো আজকে আমার মানে ভয়েসটা একটু আসলে ডাউনের দিকে, আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট করে বুঝে নেবেন আর কি। তো স্বাগত জানাচ্ছি সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থী বা সম্মানিত করদাতা বা যারা ভবিষ্যৎ সম্মানিত দেশের বর্ণনা। আপনারা জানেন যে আমাদের আয়কর আইন 2023টা কনভার্ট হয়ে 1984 থেকে আসছে, অধ্যাদেশ থেকে আসছে। তো সেই এখন প্রশ্নপত্র হয়তো ভুলে, আপনাদের ভুলে হোক শুদ্ধে হোক, যেহেতু অধ্যাদেশ 1984 এখন কেউ ফলো করছি না, ফ্রম ইউর সেশন আপনারা 2023-24 সেশনের, তাহলে এটা আসার সম্ভাবনা নেই। যদিও ভুলে যদি দিয়ে দেই, মনে করেন প্রশ্নপত্র চলে আসছে সংখ্যা বা করা 1984 এর বর্ণনা দাও, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা দেখবেন প্রশ্নপত্রটা কারেকশনই করে দিবে আপনাদেরকে, তখন আপনারা সংক্ষেপে আয়কর আইন এটাই দিয়ে আসবেন। যেহেতু 1984 আইনটা আপনারা পড়তেছেন না, ঠিক আছে, আমার মনে হয় এটা পড়ার দরকার নেই, এটা আসবে না, আমি কনফার্ম। তারপরও যদি আসে তখন আপনারা লিখবেন যে যেহেতু, শুরুতে একটা কথা লিখবেন শুধু, যেহেতু এই আয়কর অধ্যাদেশ 1984, ঠিক আছে। তো আমি লাইনটা বুঝে দিব আপনাকে কিভাবে লিখতে হবে। 1984 রহিত ক্রমে আয়কর আইন 2023 বর্তমানে প্রচলিত রয়েছে, তাই আয়কর আইন 2023 বর্ণনা নিচে দেওয়া হলে ব্যবহার করে আপনারা লেখা শুরু করে দিবেন সবকিছু। ক নম্বরে থাকবে সংক্ষেপে কর আইনের উপাদানগুলো কি বর্ণনা করে, যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য হয়। কর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন একজন উপকর কমিশনার, মানে ডিটি, ডেপুটি কমিশনার মানে অফ ট্যাক্সেস, ডিসিটি, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বলে আর কি। উপকর কমিশনার, তার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো সংক্ষেপে আয়কর অধ্যাদেশ 1984 এর বর্ণনা, সংক্ষেপে আয়কর আইন 2023 এর বর্ণনা নিচে দেওয়া হলো। নিচে আয়কর আইন 2023 এর বর্ণনা, বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। 1 পয়েন্ট আকারে মুক্ত করে ফেলবেন আয়কর আইনের নাম ও কার্যকারিতা। আইনের নামটা কি? এই আইনটি নাম হচ্ছে আয়কর আইন 2023। এটি 2023 সালের 1 জুলাই থেকে। স্যার আপনার স্লাইডটা কি অন্য কেউ দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না স্যার আপনার স্লাইডটা। অন্যরা কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে যারা, আচ্ছা এখন দেখেন আয়কর আইনের নাম ও কার্যকারিতা, এটা দেখতে পাচ্ছেন 1 নম্বর, আইনের নাম ও কার্যকারিতা দেখতে পাচ্ছেন। এই আইনটির নাম আয়কর আইন 2023, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এটি 2023 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। এই আইনটি আগের আয়কর অধ্যাদেশ 1984 স্থলাভিষিক্ত হয়েছে। প্রয়োজনীয় প্রেক্ষাপট পুরাতন, তাহলে এটা কখন কার্যকর হয়েছে, কখন থেকে? 1 জুলাই 2023 থেকে। তো ইউ আর দ্য স্টুডেন্টস অফ সেশন 2023-2024 এর, তাহলে আমরা ধরে নিচ্ছি যেটা 1 জুলাই 2023 থেকে কার্যকর, আপনি কিন্তু আইনের পড়ছেন, কারণে এটা লেখাটা খুবই যুক্তিসঙ্গত হবে। 1984 আসলো, এটা লেখাটাই যুক্তিসঙ্গত হবে। আপনারা শুরু করে এটা লিখে শুরু করে দেবেন। এই আইন সবাই কি দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না এখন। স্যার এখন তো শীটটা দেখা যাচ্ছে না, আবার আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না স্যার, আপনার এখানে মনে হয় নেট প্রবলেম করতেছে, যার কারণে হচ্ছে আপনার স্লাইডে দেখা যাচ্ছে না।
নেট প্রবলেম হওয়ার কারণ দেখতেছি না আমি আসলে নেটে আছি। ওকে স্যার। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপট 2। পুরাতন আইনটি ছিল কলেবরে বৃহৎ ও প্রযুক্তি বান্ধব নয়। ঠিক আছে। ডিজিটাল বাংলাদেশে আধুনিক আয়কর ব্যবস্থার জন্য নতুন আইন প্রণয়ন জরুরি হয়ে পড়ে। ঠিক আছে। প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপট, আইনের কাঠামো 3। মোট এই যে বর্তমান নতুন আইনটা, সেখানে অংশ রয়েছে, মোট অংশ পাঠ 25টি, মোট অধ্যায় রয়েছে 35টি, মোট ধারা রয়েছে 345টি। আগের আইনে 147টি ধারা ছিল, এখন 345টি ধারা। মোট আগের যে আইন না, আগেরটা ছিল অধ্যাদেশ মানে আয়কর অধ্যাদেশ 1984, এখন প্রায় 345টি ধারা আছে। মোট তফসিল আছে 8টি, আগের আইনে ছিল 7টি মনে হয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সূচি আকারে অ্যানেক্সার আকারে সংযুক্ত করা হয়েছে এই আইনে। তাহলে এটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে করদান প্রক্রিয়া সহজ ও করদাতা বান্ধব করা, প্রযুক্তি নির্ভর করা, স্বয়ংক্রিয় ও স্বচ্ছ কর আদায় ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেটা অলরেডি এক্সিকিউশন হচ্ছে। যেমন বর্তমানে সরকার ডিক্লারেশন দিয়েছেন যে আপনারা যারা আয়করদাতা, এসএসসি বা করদাতা, করদাতা, এসএসসি, ট্যাক্স পেই, অল আর সিমিলার ওয়ার্ডস। তো আপনাদেরকে রিটার্ন সাবমিট অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে। হোয়াট এভার ইট ইজ, আপনারা যখন যে কেউ রিটার্ন সাবমিট করবেন তখন ভেরি কেয়ারফুলি আমি বলবো একজন এক্সপার্টের সহায়তা নিতে। কারণ এখানে মানে আপনাকে বুঝতে হবে নেটওয়ার্ক, আপনাকে বুঝতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল, আপনাকে লাইবিলিটি, অ্যাসেটস, আয়, তারপরে ব্যয়, এগুলো সম্বন্ধে যদি স্বচ্ছ ধারণা, যদি আপনার সুদূর প্রসারী ধারণা, যদি স্বচ্ছ ধারণা যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই সহায়তা নেবেন। তা না হলে আপনার ফাইলটা যদি একটু মানে বিতর্কিক বা আপনার যদি এই ধরনের ফাইল যদি আপনি যদি সাবমিট করেন, সেটা অডিট করার সম্ভাবনা রয়েছে। সো দ্যাট এক্সপার্টের সহায়তা অবশ্যই নেবেন। করযোগ্য, কারণ আপনি যখন আপনাদের কাছে যখন কেউ একজন আইন লড়তে আসবে, কিন্তু আপনাদের মাধ্যমেই প্রতিনিধি হয়ে কিন্তু তারা আপনার জজ কোর্টে বা সুপ্রিম কোর্টে, আপনার বিভিন্ন আদালতে তারা প্রেস করবে আপনাদের মাধ্যমে। সো দ্যাট এভরিথিং, আপনি যখন একটা দালান তুলতে যাবেন, একজন ইঞ্জিনিয়ারের সহায়তা নেওয়া উচিত। সেরকম আপনি যখন নিজে ট্যাক্স নিজে দিবেন, আপনার যখন অজ্ঞতা থাকবে, আপনি যখন অ্যাকাউন্টস এর লুক না, বা আপনার যখন আপনি মনে করতেছেন অনেকগুলো ধাপ আছে আয়ের, শুধু একটা ধাপ না, তো যারা এগুলো নিয়ে এক্সপার্ট, যারা এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, যারা প্রফেশনালি এগুলোর কনসালটেন্সি করছেন, তাদের মাধ্যমেই এগুলো রিপ্রেজেন্ট বা সাবমিট করাটাই আমি মানে ভালো মনে করছি। ঠিক আছে। তো আপনি যদি হ্যাবিচুয়াল হয়ে যান, ওটা যদি প্র্যাকটিস হয়ে যায়, 2-3 বছর, 4 বছর, 5 বছর পর আপনি নিজে থেকে আপনি যদি মনে করেন আপনি স্বয়ং সম্পূর্ণ, মানে আপনার ফাইল অডিটে পড়বে না, আপনি বেরি নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আপনি যা করার করেন। তো ওকে, এরপরে যাই করযোগ্য ব্যক্তির শ্রেণী বিভাগ, যেটা করতে হয় প্রথমে। ব্যক্তি, আপনি কি ইন্ডিভিজুয়াল, আপনি কি হিন্দু অবিভক্ত পরিবারের কেউ, আপনি কি ফার্ম, আপনি কি কোম্পানির কেউ, ডাইরেক্টর বা কোম্পানির রিটার্ন সাবমিট করবেন, আপনি অ্যাসোসিয়েশন অফ পারসনস, তারপর অথবা আপনি তাহলে এটা নির্ধারণ করতে হবে। স্থানীয়, আচ্ছা আপনি কি স্থানীয় কর্তৃপক্ষ কিনা, আচ্ছা এটা ওটার পারে পাশের 6 এর। কৃত্রিম ব্যক্তি, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন, আচ্ছা কৃত্রিম ব্যক্তি কিনা। আচ্ছা আয় বর্ষ, আপনার 6 আয় বর্ষ দেখেন ধারা 2-15
এবং মূল্যায়ন বর্ষ হচ্ছে ধারা 2024 অনুযায়ী আয় বর্ষ যে বছরে আয় উৎপন্ন হয়, অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুন আয়ের আয়ের সময়। যেমন আপনাকে যদি বলি যে আপনি 2023-24 তাহলে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত আপনার যে ইনকামটা হয়েছে সেটা রিটার্নটা আপনি সাবমিট করবেন 2024-25-এ, অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 এর মধ্যে। ঠিক আছে, এখানে মানে অনেক ইস্যু আছে। মূল্যায়ন বর্ষ হচ্ছে ওটাকে বলছে পরবর্তী বছর যে বছর আয়কর নির্ধারিত হয় পরবর্তী বছর ওটার কথা বলতেছে। যাই হোক, 3 বাধ্যতামূলক। আপনি যেরকম আপনি যদি একটা ব্যাংকের ট্রানজাকশন করবেন, একটা ব্যাংকের অ্যাকাউন্ট তো থাকতে হবে, আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ভোট দিবেন, ঠিক আছে, একটা ভোটার আইডি কার্ড তো থাকতে হবে। কোন একটা অফিসে জব করবেন, একটা অফিস আইডি কার্ড আপনার থাকতে হবে, আইডেন্টিটি থাকতে হবে। ঠিক সেরকম আপনি যখন ট্যাক্স পে করবেন, আপনি যখন ট্যাক্স পেই হবেন তখন আপনাকে টিন করাটা বাধ্যতামূলক। ইটিআইন মানে ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ। আবার আমার নেটে সমস্যা করছে মনে হয় না? না স্যার, ঠিক আছে এখন। আচ্ছা, আয়কর, আচ্ছা ওকে। আয়কর রিটার্ন, নির্দিষ্ট আয়ের উপরে সকল ব্যক্তি রিটার্ন দাখিল বাধ্যতামূলক। অনলাইনে ই রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু এখন আর অনেক ক্ষেত্রে লিখবেন না। এই শীটটা যখন করতেছি তখন কিন্তু অনেক ক্ষেত্রে হয়নি, এখন অনেক ক্ষেত্রে না, বাধ্যতামূলক সকল ক্ষেত্রে, প্রায় সকল ক্ষেত্রে, এটা বলতে পারি প্রায় সকল ক্ষেত্রে। ঠিক আছে, এবার কর রিয়াত বা ছাড়। শিক্ষা খাতে চিকিৎসা খরচ, দান, জীবন বীমা এবং বিনিয়োগ কর রিয়াতের সুযোগ কিন্তু রয়েছে। উৎসকর মানে ডিডাকশন অফ ট্যাক্স এট সোর্স। আচ্ছা, এখানে বলছে এখানে বলছে যে বেতন, ব্যাংক সুদ বা ঠিকাদারি বিল, ভাড়া, কমিশন ইত্যাদি ক্ষেত্রে উৎসে কর কর্তনের বাধ্যবাধকতা রয়েছে। আপনারা বিভিন্ন আলোচনা তে আমি বলেছি যে আপনি স্যালারি হোল্ডার হলে কোনো কানে বেসরকারি সরকারি জব যেখানে করেন না কেন, আপনার যে আপনার সাবমিট করার আগে যেটা নেই সেটাকে উৎসে কর বলে। আপনার জন্য এটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটার ট্যাক্স করে আপনি রিটার্ন সাবমিট করার সময় নেবেন। ব্যক্তিগত করমুক্ত অর্থ আইন 2024-25 অর্থ আইন, এখানে একটা অর্থ আইন হবে। সাধারণ নাগরিকের ক্ষেত্রে 3,50,000 টাকা, তারপর নারী ও সিনিয়র নাগরিকের 4 লক্ষ টাকা করমুক্ত আয় সীমা, অর্থাৎ এই টাকা পর্যন্ত আপনাকে করমুক্ত, কোনো কর দিতে হবে না। নারী ও সিনিয়র নাগরিকের 4 লক্ষ, প্রতিবন্ধী ব্যক্তি 4,75,000, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 5 লক্ষ। এটা হচ্ছে এই অর্থ আইনের। ঠিক আছে, আচ্ছা, এটা অর্থ আইন 2024 দেখেন। ঠিক আছে, অর্থ অধ্যাদেশ এখন 2025 যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু এটা এখন 3,75,000 টাকা। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন লিখবেন না, আপনারা আগেরটা লিখবেন। ঠিক আছে, আপনারা 24-23-24 তাহলে পরিসম্পত্তি দায়ের বিবরণী দাখিল ধারা 167। পরিসম্পদ দায়ের বিবরণী 50 লক্ষাধিক সম্পত্তির মালিক, 50 লক্ষাধিক সম্পত্তির মালিক, পুনর্যান মালিক, বিদেশি সম্পদধারী কোম্পানি পরিচালনা নগর বিনিয়োগকারী ব্যক্তি বাধ্যতামূলক বিবরণী দাখিল করতে হবে। বাংলাদেশি বাসিন্দা অনিবাসী ব্যক্তিকে বাংলাদেশে অবস্থিত সম্পদের বিবরণী রিটার্ন অন্তর্ভুক্ত করতে হবে। স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের টিআইএন না থাকলে তাদের সম্পত্তির বিবরণীও দাখিল করতে হবে। এই হচ্ছে আপনার স্ত্রী, আপনার
নাবালক সন্তান, ওনাদের টিআইএন নাই কিন্তু ওনাদের সম্পত্তি রয়েছে, তাহলে সম্পত্তি কোত্থেকে আসলো? সেটা সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে আপনার রিটার্নে। হিন্দু অবিভক্ত পরিবার, তাহলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সম্পর্কিত বিধান। কর নির্ধারণের সময় পারিবারিক বিভাজন ঘটলে নিরীক্ষা ও তদন্তের মাধ্যমে কর দায় নিরূপণ হয়। যৌথভাবে এবং পৃথকভাবে কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। বিভাজনের তারিখ গুরুত্বপূর্ণ বিবেচনা হয় কর দায় নির্ধারণে। 14 হচ্ছে আয়ের শ্রেণী বিন্যাস। আপনার ধারা 30 অনুযায়ী আয়ের শ্রেণী বিন্যাস গুলো লিখে দিবেন। আয়কর আইনের 30 ধারা অনুযায়ী চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ এবং অন্যান্য হতে হয়। কর নির্ধারণের পদ্ধতি। কর নির্ধারণ নির্ধারিত হারে আয়কর স্ল্যাব অনুযায়ী কর নির্ধারণ করা হয়। করযোগ্যতা সারচার্জ বা অতিরিক্ত কর আরোপিত হতে পারে। স্বনির্ধারণ রিটার্ন প্রসেসিং, ঠিক আছে, 180 এবং 181 ধারার মাধ্যমে স্বনির্ধারণ রিটার্ন সঠিকভাবে দাখিল কর পরিশোধ করলে তা চূড়ান্ত ধরা হয়। ভুল থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধিত রিটার্ন দেওয়া যায়, যেমন 180 দিনের মধ্যে। ব্যবসার শুরুর মূলধন নিয়ে প্রশ্ন করা হবে না নির্দিষ্ট শর্ত পূরণ যদি করেন আপনি। রিটার্ন অসংগতি থাকলে উপকর কমিশনার তা সংশোধন করে কর নির্ধারণ করবেন, ঠিক আছে। উপকর কমিশনারের হাতে কিন্তু প্রথমে আপনার ট্যাক্সটা অ্যাসেসমেন্ট হবে। আচ্ছা, এরপরে আসেন যে জরিমানা অর্থদণ্ড কি হতে পারে। রিটার্ন দাখিলে, এটা দ্বারা 266, রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা। যুক্তিসঙ্গত কারণ ছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থ হলে সর্বশেষ নিরূপিত আয়ের 10% জরিমানা দিতে হবে। অর্থাৎ মনে করেন আপনার গত বছর, আচ্ছা এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, যুক্তিসঙ্গত কারণ ছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থ হলে সর্বশেষ নিরূপিত আয়ের উপর 10% জরিমানা, যা কমপক্ষে 1000 টাকা। ব্যর্থতা চলমান থাকলে প্রতিদিন 50 টাকা করে অতিরিক্ত জরিমানা। প্রথমবার কর নির্ধারণ না হওয়া করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত জরিমানা, ঠিক হচ্ছে। তাহলে ধারা 177, 145, 200 অনুসারে তথ্য বা সার্টিফিকেট না দিলে ভিন্ন ভিন্ন হারে জরিমানা আরোপযোগ্য। ধারাবাহিক ব্যর্থতার জন্য মাস ও দিনের হিসেবে অতিরিক্ত জরিমানা ধার্য করা হবে, ঠিক আছে। এখানে যেটা যুক্তিসঙ্গত কারণ ছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থ হলে সর্বশেষ নিরূপিত আয়ের উপর 10% জরিমানা, যা কমপক্ষে 1000 টাকা। এই কথাটার অর্থ কি বুঝেছেন? আপনারা কেউ প্ল্যাটফর্মে আছেন? জি স্যার আছে। এটা কি কেউ বুঝেছেন? মানে এটা অর্থ কি বলেন তো আমাকে। মানে এটার অর্থটা একটু বুঝাই বলেন, আমাকে বুঝাই দেন, একটু বলেন না, যেটা বুঝতে পেরেছেন সেটা কেউ একজন বলেন। বুঝতে পেরেছি হচ্ছে কি আমাদের যে আয়কর রিটার্ন দিতে হয়, এই আয়কর যদি আমরা ঠিক টাইমের মধ্যে না দেই তাহলে অতিরিক্ত আকারে আর কি জরিমানা প্রদান করতে হবে। যদি ক্রমবর্ধমান ভাবে চলতে থাকে তাহলে অতিরিক্ত 10% কর দিতে হবে। 10%টা কিসের উপরে? প্রত্যেকের 10%, কত টাকার উপর 10%? 1000 টাকার উপর স্যার। সর্বশেষ যে আয়টা নিরূপিত ছিল, নির্ধারণ ছিল, মনে করেন আপনার যে সর্বশেষ আপনি মনে করেন আপনি টিন করেছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা বুঝার। আপনি মনে করেন টিন করে রেখেছেন 2000, বা রিটার্ন একটা সাবমিট করে রেখেছেন 2020-21, কেমন? তাহলে 20-21 আপনার কর ছিল যা, আপনি যে সর্বশেষ নিরূপিত করটা আপনি ট্যাক্স লায়াবিলিটি ছিল 10,000 টাকা বা 1 লাখ টাকা। তো সেই 1 লাখ টাকা যে কর দিয়েছেন 2020-21-এ, আপনি সেই যে দিলেন সেই আর দিলেন না, 21-22 গেল, 22-23 গেল, 23-24 গেল, 24-25-এ আপনাকে একটা নোটিশ ইস্যু করছেন কে? ট্যাক্স অফিস থেকে, আপনার সার্কেল থেকে, যে আপনি রিটার্ন দাখিলে ব্যর্থতার কারণে আপনাকে 266 ধারায় জরিমানা এবং অর্থদণ্ড করা হলো, বা কেন করা হবে না আপনি ব্যাখ্যা দেন। সেক্ষেত্রে আপনি আপনাকে যখন একটা সময়ে গিয়ে তারা জরিমানা বা অর্থদণ্ড নির্ধারণ করবেন, প্রথমে যেটা করবেন ওই যে 1 লক্ষ টাকা যেটা পেমেন্ট করেছেন 2020-21-এ, সেটার 10% আপনাকে জরিমানা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এটা আর কি 10% বলতে ওই 1 লক্ষ টাকা 10% বলতে, যা কমপক্ষে 1000 টাকা কমপক্ষে সেটা। আবার যে 10% যদি মনে করেন ওটা যদি আপনি সর্বশেষ যদি
1000 টাকা দিয়ে থাকেন ট্যাক্স, সেটা 10% কত হবে বলুন তো? 100 টাকা। তাহলে 100 টাকা কি আপনাকে দিবে, জরিমানা ধরবে? না, মিনিমাম 1000 টাকা। ধরবে না। মানে মিনিমাম 1000 টাকা হতে হবে, এটাই বলতেছে, বুঝছেন? এবার তো ক্লিয়ার না? বেশি হলে কিন্তু যদি বেশি হয়ে যায় আর সেটা নেবে না, নিম্নে সর্বনিম্ন নেবে 1000 টাকা, তাই তো? এটাই। আচ্ছা, তাহলে ব্যর্থতা চলমান থাকলে প্রতিদিন কিন্তু 50 টাকা। আপনি যদি ব্যর্থতা চলমান প্রতিদিনই 50 টাকা, এবার চিন্তা করেন 2020-21 থেকে শুরু করে 21-22 থেকে শুরু করে যদি 2-3 বছর 4 বছর করেন, তাহলে তো আপনার সর্বনাশ। ঠিক বলে যাই হোক, আমাদের করার এত দরাদরি, এত আপনার ভয় পাওয়ার দরকার নাই, বুঝছেন? আবার দরকারও আছে, আপনি সেবা নিবেন সরকারের কাছ থেকে, বুঝছেন? যে হোক, আপনার নিজের উপর কাছে তো একদিন জবাব দিতে হবে, বুঝছেন? আপনি সমাজে কি করলেন, পরিবারের জন্য কি করলেন, দেশের আপনার প্রজন্মের জন্য কি করলেন? আপনার প্রজন্মেরাও তো এটা ব্যবহার করে, রাস্তাঘাট, বাড়ি গাড়ি, এগুলি সবগুলো তাদের জন্য রেখে যাব আমরা এক সময়। সুতরাং আমাদের নিয়ম নীতি অনুসারে আপনাদের যেটা দান ধর্ম ডাকাত এগুলো পরিশোধ করার সাথে সাথে আপনার যে সরকার আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন, সেই যে হোক না কেন দায়িত্বতে নিয়েছেন, আমি আমার তরফ থেকে, আমি সলিড থেকে, আমি নিরপেক্ষ থেকে, আমি ভালো থেকে আমি আমার করটা আমি দিয়ে দেব। এখন সেই করটা নিয়ে সে কি করলো না করলো, সে তো আমার তো ভালো উদ্দেশ্যে দিচ্ছি, এখন সরকার কি করলো ওটা দেখার বিবেচনা আমার একজন সাধারণ নাগরিকের নেই। আমাদের যেটা কর্তব্য, আমি আমার দায়িত্বটা পালন করলাম কিনা, সো দ্যাট আপনি যদি করযোগ্য আয় যদি আপনার থাকে, আপনি যদি করদাতা হন কোন একটা ক্রাইটেরিয়ায়, ঠিক আছে, যে মানে কোন সময় আপনি করদাতা হিসেবে গণ্য হবেন সেটা অলরেডি পড়িয়ে ফেলেছি। সেই ক্ষেত্রে যদি আপনি করদাতা হন, আপনি আপনি সাবমিট করবেন, আপনি নিখুঁত থাকলেন, আপনি ঠিক থাকলেন, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে, আপনি কারোর কাছে জবাবদিহি করতে হলো না। যাই হোক, ধারাবাহিক বেতনের জন্য বা আপনি জরিমানা দিবেন কেন? যেমন আমরা সাধারণত যারা কর দেই তাদেরকে সম্মান করদাতা বলি, এটা অনারেবল ট্যাক্স পেয়ার, অনারেবল ট্যাক্স পেই এভাবে বলি, ঠিক আছে? তার মানে যারা কর দেন তারা যদি 1 টাকাও দেন, তারা যেভাবে দেখ না কেন ওরা অবশ্যই সম্মানিত, ওদেরকে আমরা রেসপেক্ট করব। কেন রেসপেক্ট করব? আজকে যে রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা সবকিছুর যে উন্নয়ন, তাদের অবদানের জন্যই কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে? যারা দিচ্ছে না সেটার তাদের রেসপন্সিবিলিটি, তারা দিচ্ছে না কিন্তু বেনিফিট নিচ্ছে, ঠিক আছে? এটা তাদের বিবেকের কাছে তারাই হেরে যাবে। কিন্তু যারা বিবেকবান, ঠিক আছে, যারা একটা প্রিন্সিপাল নিয়ে চলে, যাদের প্রাইভেসি আছে, ব্যক্তিত্ববোধ আছে, তারা এই কমপ্লায়েন্স গুলো অবশ্যই করবে। আপিল এবং পুনঃমূল্যায়ন ধারা 291 থেকে 295, কর নির্ধারণ অসন্তোষ থাকলে আপিল, পুনঃমূল্যায়ন এবং রিভিশনের ব্যবস্থা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর পরিশোধে কিউআর কোড, ই-পেমেন্ট, এনআরডি ভেরিফিকেশন, এআই ব্যবস্থা প্রবর্তন রয়েছে। ট্রান্সফার প্রাইসিং নীতিমালা 233, তাতে ট্রান্সফার প্রাইসিং হলো সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে হওয়া আন্তর্জাতিক লেনদেনের মূল্য নির্ধারণ, যা আর্মস লেংথ প্রিন্সিপাল নির্ধারিত হয়। নিয়মের উদ্দেশ্য করদাতার ঝুঁকি কমিয়ে ন্যায্য কর আদায় নিশ্চিত করা, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে যেটা আপনারা হয়তো বুঝবেন, যে গভর্নমেন্ট অনেক সময় র্যান্ডম সিলেকশনের মাধ্যমে দৈবচয়ন বলে এটাকে, আপনার ফাইলগুলোকে তারা নিরীক্ষার পর্যায়ে ফেলে। তখন সেক্ষেত্রে আপনি আপনার যদি প্রমাণপত্র থাকে যে আপনার কোনো বাড়তি ট্যাক্স নাই, আপনার প্রতিনিধি যদি সেটা প্রমাণ করতে পারে যাকে আপনি নিয়োগ দিবেন আপনার ট্যাক্স ফাইল ডিল করার জন্য, অথবা আপনি, তো সেক্ষেত্রে আপনার থাকলো না, আপনি ব্যাখ্যা দিতে হবে। স্বতঃস্ফূর্ত করদাতা কমপ্লায়েন্স রিওয়ার্ড সময় মতো রিটার্ন দিলে পুরস্কার এবং কর ছাড়ও পাওয়া যায়। যেমন যে আপনি যদি নির্দিষ্ট আমরা বলি যে কর দিবস হচ্ছে 30শে নভেম্বর, আপনি যদি 30শে নভেম্বর মধ্যে যদি আপনার মানে রিটার্নটা দিতে আপনি যদি সক্ষম হন, তাহলে আপনি কিন্তু অনেকগুলো ট্যাক্স ক্রেডিট
পাবেন ইনভেস্টমেন্টের উপরে, যেটা অঙ্কতে করিয়েছি, বিনিয়োগের উপরে ট্যাক্স রেয়াত পাওয়া যায়, কর রেয়াত পাওয়া যায় বিনিয়োগ করলে। তাহলে সেক্ষেত্রে যদি আপনি যদি এর পরে দেন, তাহলে ওই বিনিয়োগের এগেনস্টে যে কর রেয়াতটা পাওয়ার কথা ছিল সেটা আপনি পাবেন না। আয়কর রেয়াতের কাজসমূহ হচ্ছে আপনি কোন কোন ক্ষেত্রে রেয়াত পাবেন খেয়াল রাখবেন। আপনারা যে রেয়াত যদি নিতে চান, কর যদি একটু কমাইতে চান, তাহলে জীবন বীমা প্রিমিয়াম, পেনশন স্কিমে বিনিয়োগ, সরকারি সঞ্চয়পত্র, শিক্ষা ও চিকিৎসা, যেগুলো ব্যয় দান, কিছু কিছু জাকাত ফান্ড আছে যেগুলোতে আপনারা অনুদান হিসেবে দিতে পারেন, সেগুলোর ক্ষেত্রে কর ছাড় আছে। তো যেমন অনেক ক্ষেত্রে আবার অনেকে জাকাতটা দিলে অনেক ক্ষেত্রে হয় কি, ইভেন দেন আপনি যদি জাকাতও দেন, কিছু নির্দিষ্ট ফান্ড আছে, তো সেখান থেকে কর রেয়াত পাওয়া যায়। কিন্তু অনেকে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যারা জাকাতটা দেয়, তারা এমন একটা জাকাত ফান্ডে জাকাতটা দেয়, তারা আসলে এগুলো কিছু দাবি করেন না, আর বুঝছেন, এই ধরনের কিছু মানে ধার্মিক মানুষ আছেন। আরেকটা ব্যাপার হচ্ছে বিনিয়োগ ছাড় কর রেয়াত পেতে হলে নির্ধারিত খাতে বিনিয়োগ থাকতে হবে, শ্রেণীভুক্ত অনুযায়ী কর হার, কোম্পানির ফার্ম, আইওপি ইত্যাদির জন্য আলাদা কর হার, প্রযুক্তিভিত্তিক রিটার্ন যাচাই, ই রিটার্ন, এআই ও অনলাইন যাচাই প্রক্রিয়া অন্তর্ভুক্ত। সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ, ধারা 184, যখন কোনো করদাতা আইনের অধীনে নোটিশ বা রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন, তখন উপকর কমিশনার সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ করতে পারেন। এই নির্ধারণ প্রাপ্ত তথ্য আইনি দিক ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে করা হয়। উক্ত আদেশ লিখিত বা ইলেকট্রনিক্স পদ্ধতিতে প্রদান করে 30 দিনের মধ্যে করদাতাকে জানাতে হবে। স্বচ্ছতা জবাবদিহিতা হচ্ছে কর অফিসারদের ক্ষমতা নির্দিষ্ট এবং নিয়মতান্ত্রিক। অপব্যবহার রোধে অভ্যন্তরীণ নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। উপসংহার হচ্ছে আয়কর আইন 2023 সালে এমন এক আধুনিক ডিজিটাল এবং দায়িত্বশীল কর ব্যবস্থার রূপরেখা, যা একদিকে সরকারকে রাজস্ব দিবে, অন্যদিকে করদাতাদের সহজতর কর পদ্ধতি নিশ্চিত করবে। উপসংহার অবশ্যই লিখবেন। তাহলে আজকে এই প্রথম পর্বে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে আমরা যে আয়কর আইন সেটার ব্যাখ্যাটা আমরা পড়লাম, কিছু অংশ জানলাম, শিখলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার পার্সোনাল লাইফে গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আপনার আইনি দৃষ্টিকোণ থেকে কমপ্লায়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমি বলবো যে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও একটা ধর্ম, মানুষের কল্যাণ করা। শুধু আমি প্রার্থনা করলাম, আমি মন্দিরে গেলাম, এটা যে আমার যেরকম ধর্ম, ঠিক সেরকম আমার কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেটাও যদি না করি সেটাও অধর্মের পর্যায়ে পড়ে। আমি কারোর সাথে আজকে কথা বলছিলাম, আমি বলছিলাম যে কেউ একজন আমাকে বলছিল আর কি, নিজে থেকেই বলছিল আমার আজকে নামাজ পড়তে দেরি, বলছে যে ওই কাজটা করে তারপরে সে এসে তারপরে নামাজটা আদায় করে, কিন্তু সে যে কাজটা করলো এটা অনেকটা একটা প্রাণীর জীবন বাঁচানোর মতো। ঠিক আছে, আমার মনে হয় সে ওখানেই ধর্মটা পালন করে, তার নামাজ ওখানে হয়েছে, উপরওয়ালা তাকে কিন্তু অলরেডি রিয়াদ দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তারপরেও সে নামাজ পড়তে গেছে তার ওই সময়টা, কিন্তু সে একটা, তাহলে এর ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার সমাজের কাছে, ধর্মের কাছে, প্রত্যেকটা ইস্যুতেই কিন্তু আপনাদের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা রয়েছে। যে যতটুকু দায়বদ্ধতা পালন করবেন সেই ততটুকু উপরওয়ালার কাছ থেকে পাবেন, নিজের কাছ থেকে পাবেন, বিবেকের কাছ থেকে পাবেন, পরিবারের কাছ থেকে পাবেন, সমাজের কাছ থেকে পাবেন, সর্বোপরি দেশ থেকে আপনি অনেক কিছু পাবেন। এবং যদি সর্বোপরি চিন্তা করতে যাই, আপনার যে পৃথিবী, পুরো পৃথিবীটাই আসলে আমাদের। ঠিক আছে, আমরা একে অপরের হব, এটাই হচ্ছে আমাদের আসলে অবজেক্টিভ হওয়া উচিত। যাই হোক, আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাইছেন? স্যার, এই যে নিয়মগুলো যে আমাদের 25টা আছে, ওগুলো কি সব সিরিয়ালি লিখতে হবে না দুই একটা মিস করার সমস্যা নেই? কোনো সমস্যা আছে বলে কি আমার তো মনে হয় না, পরীক্ষার প্রশ্নপত্র লেখার সময় অনেক কিছু মিস যায়, অনেক সময় দুই একটা বাদ আগে পিছিয়ে হয়ে যায়, তো এটা জিজ্ঞেস করছিলাম। কোনো আগে পিছু হোক না, সমস্যা নেই, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম আপনার মনে থাকলে, আপনার এত কিছু আমার তো মনে হয় আপনার কারো মনে থাকবে, 25 ইয়েতে মনে থাকবে, আমার তো মনে হয় না। এখান থেকে 3-4টা বাদ গেলে যাক না, সমস্যা নাই। কিন্তু আপনি যদি মূল অবজেক্টিভ, মূল ধারাগুলি, মূল জিনিসগুলো যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, আপনার উপরে তো নাম্বার আসবে। আচ্ছা, সংক্ষেপে
কর আইনের উপাদানগুলো বর্ণনা করা। আমি কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন, আমি কিন্তু যেহেতু আপনারা অনেক প্রফেশনাল, অনেক জ্ঞানী, বুদ্ধিমান এবং অনেক দায়িত্ববান, কিন্তু তারপরেও যেহেতু এখানে শিক্ষা অর্জন করতেছেন, তাই আমি কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমি এখানে নিয়ে আসি। তো সেটাতে আপনারা ভালো দৃষ্টিকোণ থেকে দেখবেন আশা রাখি। সংক্ষেপে কর আইনের উপাদানগুলো হলো বর্ণনা করো যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য হয়। কারণ আপনারাই আমার মনে হয় একসময় দেশের দশের ধারক বাহক সবকিছু হবেন, সুতরাং আমাদেরকেই সবাইকে দায়িত্বগুলো নেওয়ার জন্য বেশি কনসেপ্ট জানে রাখা ভালো। আয়কর আইনের নীতিগত কিছু কনসেপ্ট আমাদের জানা থাকা ভালো আর কি। আয়কর আইন 2023-এর উৎস হিসেবে গণ্যযোগ্য কর আইনের উপাদানগুলো সংক্ষেপে নিচে বর্ণনা করা হলো। সংবিধান কর আরোপের মৌলিক ক্ষমতার উৎস। এই প্রশ্নটা ছিল কি, সংক্ষেপে কর আইনের উপাদানগুলো বর্ণনা করো যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য হয়। দেখেন, ভেরি প্রাসঙ্গিক, ঠিক আছে। আপনার আগের যে প্রশ্ন এটাতে বলতেছে যে কর আইনের কি বলছে, এটাতে যে 2023 সালের যে আইন সেটার বর্ণনা দাও, ঠিক আছে। এখন এটার সাথে অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এটা ওটার সাথে আসতে পারে, সেটা হচ্ছে যে সংক্ষেপে কর আইনের উপাদানগুলো বর্ণনা করো। এলিমেন্টস, হোয়াট উইল বি দ্য এলিমেন্টস অফ ইনকাম ট্যাক্স ল অ্যাক্ট, যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য হয়। আচ্ছা, আয়কর আইন 2023-এর উৎস হিসেবে গণ্যযোগ্য কর আইনের উপাদানগুলো সংক্ষেপে নিচে বর্ণনা করা হলো। সংবিধান কর আরোপের মৌলিক ক্ষমতার উৎস। আয়কর আইন 2023 আইন নির্ধারণ, করধার্য ও সংগ্রহের মূল আইন। বিধি প্রবিধান আইনের প্রয়োগ ও ব্যাখ্যার জন্য তৈরি সরকারি বিধিমালা এখানে রয়েছে। এছাড়াও সরকারের জারি করা বিশেষ আদেশ যা করচার বা পরিবর্তন আনে, বিচার বিভাগীয় সিদ্ধান্ত, আদালতের রায়, ব্যাখ্যা, যেগুলো কর আইন প্রয়োগে দিক নির্দেশনা দিয়ে থাকে। ডাবল ট্যাক্স ট্রিটি, দ্বৈত কর পরিহারের জন্য অন্যান্য দেশের সঙ্গে চুক্তি এবং এটা কি লিখলাম, সব উপাদান মিলে বাংলাদেশের কর আইনের কাঠামো গঠন করে। এসব উপাদান মিলে বাংলাদেশের কর কাঠামো গঠন করে। এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখেন আপনার আইন তো রয়েছে, কিন্তু সরকার অনেক সময় হয় কি, দেশের বিশ্বের পরিস্থিতির সাথে মোকাবেলা করে, পরিস্থিতির বিবেচনা করে, মানে তারা অনেক সময় এসআরও আরো তারপরে, ঠিক আছে, এই সমস্ত এগুলো মাধ্যমে, বিধির মাধ্যমে এই জিনিসগুলোকে খুব মানে রিপ্রেজেন্ট করে আপনাদের। এগুলোর অনেক সময় আপনার যে চেঞ্জ গুলো আসে, যে দিক নির্দেশনা গুলো আসে, সেগুলো কিন্তু ওগুলো সোর্স হিসেবে, উপাদান হিসেবে বিবেচনা করতে হয়, ঠিক আছে। মানে এগুলো আপনাকে দেখতে হবে, শুধু আইনটা দেখলে হবে না, ঠিক আছে। যেমন এটাকে যদি আমি একটু ধর্মীয় ভাবে যদি বলি, ব্যাপারটা হচ্ছে এরকম, কোরআন তো আছে মানবেন, হাদিসটাও একটু দেখতে হবে। হাদিসের মাধ্যমে কোরআনে যাবেন, আগে তো আমাদের মধ্যে আদর্শটুকু আসতে হবে, ঠিক আছে। না, আমি যদি এখন হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, বেদ শিকার আগে আপনাকে গীতা নির্দেশনাগুলো পড়তে হবে, ঠিক আছে, তারপরে আপনি বেদ যাবেন। বাট আল্লাহ অনেক বড় ব্যাপার, ঠিক আছে, এর আগে নামাজ পড়তে হবে, অনেকটা ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, এখানে বলছে কর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন একজন উপকর কমিশনার, তার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ধারা 183 আয়কর আইন 2023 অনুযায়ী উপকর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলী নিচে আলোচনা করা হলো। একজন উপকর কমিশনারের ক্ষমতা, কার্যাবলী যে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে রিটার্নটা সাবমিট করবেন, ওনার অনেক দায়িত্ব থাকে। শুরুতে কিন্তু ওনার কাছেই আপনারা যাবেন, উনি কিন্তু আপনার ট্যাক্সের ফাইলটা উনি প্রথমে অ্যাসেসমেন্ট করবেন। উনি যখন অ্যাসেসমেন্ট করবে ব্যর্থ হবেন, তখনই উপরের দিকে যাবে, ট্রাইব্যুনালে যাবে, হাইকোর্টে যাবে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, ওনার কিছু ক্ষমতা তো রয়েছে, ওনার কিছু কার্যাবলী রয়েছে। পাওয়ার্স এন্ড ফাংশনস, ক্ষমতা হচ্ছে কর নির্ধারণ করার ক্ষমতা থাকবে, উনি আপনার করটা ট্যাক্সটা অ্যাসেসমেন্ট করতে পারবেন। রিটার্ন যাচাই এবং যাচাইকৃত তথ্য পর্যালোচনার অধিকার ওনার রয়েছে, ঠিক আছে, ওটার ক্ষমতা রয়েছে। প্রয়োজনীয় নথি তথ্য চাওয়ার ক্ষমতাও রয়েছে। ওনাকে আপনি কিছু বলতে পারবেন না। উনি যদি চান যে ভাই
আপনি রিটার্ন সাবমিট করেছেন, ভেরি গুড। আপনি একটা কাজ করবেন, আপনার এই নথিগুলো আপনার লাগবে। আপনি রিটার্ন দিয়েছেন, সবকিছু দিয়েছেন, ব্যাংকের স্টেটমেন্টটাই তো দেননি, ব্যাংক স্টেটমেন্ট তখন কিন্তু আপনি উনি হয়রানি করছেন এটা বলতে পারবেন না, কারণ উনি যে ট্যাক্সটা নির্ধারণ করবেন সেটা কিসের বেসে করবেন? আপনার তো ডাটার সোর্সটা থাকতে হবে। তাহলে এই নথিগুলো উনি চাইতে পারেন। শুনানি জন্য আপনাকে তলব করতে পারেন, হিয়ারিং এর জন্য আপনাকে যেতে হবে বা আপনার প্রতিনিধিকে ওনার অফিসে যেতে হবে, ঠিক আছে? আদেশ প্রদান ও তার সংশোধনের ক্ষমতা বা নির্দিষ্ট সার্কেলে যেতে হবে। আদেশ প্রদান করতে পারে এবং আপনার রিটার্নে আপনার ভুল ভ্রান্তি হয়েছে, আপনার এগুলো কারেকশনের জন্য উনি বলতে পারবেন এবং সেগুলো কারেকশন করে আবার আপনাকে সাবমিট করতে হবে। তদন্তের জন্য আয়কর অফিসারের নিয়োগের ক্ষমতা, আপনি সেগুলো যথাযথভাবে দিচ্ছেন না, তখন উনি তদন্তের জন্য আবার ওনার যে নিম্নোক্ত যে ইন্সপেক্টর রয়েছেন, আয়কর অফিসাররা রয়েছেন, ওনাদেরকে নিয়োগ দিবে। যান ওনার অফিসে গিয়ে দেখে আসেন আসলে উনি যে ইনকাম দেখিয়েছেন 10 টাকা 100 টাকা, ওনার ইনকাম কি আসলে কি 100 টাকা নাকি উনি আসলে ইনকাম করেন 1 লক্ষ টাকা, ঠিক আছে? এটার তারতম্যটা যান আপনারা অফিসে গিয়ে ওনার বাসায় গিয়ে ওনার যেতে পারবে, ঠিক আছে? ওনার ওই ক্ষমতা রয়েছে, উনি এটা আদেশ দিতে পারবেন, এটাই আয়কর আইনে আছে। কার্যাবলী হচ্ছে করদাতার দাখিলকৃত রিটার্ন বিশ্লেষণ ও যাচাই। বি কেয়ারফুল, এখানে তো একটা কথা বলে ফেললাম, আমি আবার অ্যালার্ট করি, অ্যাওয়ার করি যে আপনার বাসায় কেউ যদি নক করে, ভাই দরজা খোলেন আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি, ঠিক আছে? আপনি দরজা খুলবেন না, আপনার দূরবীন আছে, দূরবীন দিয়ে জাস্টিফাই করবেন। ওনার সামনে যদি ফেসও হতে হয় তারপরেও ওনার আইডেন্টিটি নিবেন, আপনি যে আইডেন্টিটিটা দেখাতে বলবেন, তারপরে ওনাকে তথ্য প্রদান করবেন। আপনি গেলে তথ্য দিয়ে দিবেন না, ঠিক আছে? আপনি যে উনি অথরাইজ পারসন সেটা আপনার পরীক্ষাটা আপনি নিজে থেকে জাস্টিফাইটা করতে হবে, ঠিক আছে? কারণ এখন কিন্তু অনেক ধরনের প্রবলেম হচ্ছে, এটা আপনারা জানেন। কার্যাবলী করদাতার দাখিলকৃত রিটার্ন বিশ্লেষণ ও যাচাই করা, যথাযথ তথ্যের ভিত্তিতে কর নির্ধারণ করা, করদাতাকে নোটিশ ইস্যু এবং শুনানির সুযোগ প্রদান করা, এগুলি কিন্তু উনি করবেন। আপনাকে হয়রানি করবেন তা না, উনি নোটিশ ইস্যু করবে, ওনার নির্দিষ্ট সময় আছে, আপনাকে সময় দেওয়ার সময় আছে, আপনারা তাহলে সেগুলোর সময়গুলো উনি দিবেন, উনি আপনাকে যথাযথভাবে বিশ্লেষণগুলো করবেন। এখন আপনি আয়কর আইনের ভাষা বুঝলে না, উনি যদি বলে যে আপনি ওই দ্বারা এটা দেন না, এই দ্বারা এটা দেন, ওটা দেন, তাহলে আপনার তো এত সময় নাই। সুতরাং ওই যে বললাম প্রথম দিকে যে আপনার রিপ্রেজেন্টেটিভ, সেটা হতে পারে আপনার একজন অ্যাডভোকেট, হতে পারে একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, হতে পারে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, সার্টিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট মানে সার্টিফাইড হতে হবে ওনাকে, ঠিক আছে? তো আইন অনুযায়ী কর নির্ধারণের আদেশে কর নির্ধারণ মানে ওনারাই হচ্ছে আপনার প্রতিনিধি হতে পারবে। কর নির্ধারণের আদেশে সিদ্ধান্ত ও ভিত্তি উল্লেখ করা, আইন অনুযায়ী কর আদায়ের প্রক্রিয়া পরিচালনা করা, প্রয়োজন অনুযায়ী পুনর্নির্ধারণ বা সংশোধন করা। এইভাবে উপকর কমিশনার কর্পোরেশন স্বচ্ছতা নিয়ে নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করে থাকেন। আচ্ছা, আমার মনে হয় আপনারা আজকে অনেক ইস্যু অনেক কিছু জেনেছেন। আপনাদের জানাগুলো যদি আমি একটু রিক্যাপ করি, ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাদেরকে আমি জানিয়েছি যে আয়কর আইন 2023 এবং আয়কর অধ্যাদেশ 1984, এই দুটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। 1984টা 2023-এর আগে, 1 জুলাই 2023 থেকেই আয়কর আইন 2023টা হওয়ার পর থেকে রহিতকরণ করা হয়েছে। তাহলে আপনাদের আপনাদের সেশন 2023-এর বর্ণনাটাই আসতে পারে, আমার মনে হয় এটা আসবে এবার। কেন যেমন মনে হচ্ছে, কারণ আয়করের দিকে ওনারা বেশি একটু দৃষ্টিপাত দিয়েছেন, তো এখান থেকে 3টা প্রশ্ন একটু ভালো করে জেনে রাখিয়েন, সবগুলি ইম্পর্টেন্ট, জানলে তো মানে ভালোই। আচ্ছা, তো এখন সেটার ব্যাখ্যাটা জানলেন, আরেকটা হচ্ছে উপাদানগুলি, এলিমেন্টস গুলো জানলেন যে আয়করের এলিমেন্টস গুলি কি হতে পারে। আরেকটা জিনিস জানলেন, সেটা হচ্ছে যিনি আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করবেন ইনি হচ্ছেন ডিসিটি, অর্থাৎ ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, উপকর কমিশনার। উনি আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করবেন এবং ওনার কিছু ক্ষমতা, পাওয়ার্স এবং কিছু কার্যাবলী, ফাংশনস রয়েছে, সেগুলো আপনি জানলে উনি যদি আপনাকে প্রশ্ন করে ওনার আসলে এখতিয়ার গুলি আছে কিনা, সেটা আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। এই 3টা প্রশ্নের আলোকে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, এরপরে প্রশ্ন থাকলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব।
আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমার আর কি এই প্রশ্নের উপর না, এমনি একটা কর সম্পর্কে আর কি। হুম, প্রশ্নটা বলেন। হচ্ছে স্যার এইরকম যে মাসিক ইনকাম 70,000 টাকা, এক বছরে হবে 8,40,000 টাকা। ওখান থেকে যাবতীয় কর সমূহ আসতেছে 3 লাখ টাকা, বাদ দিলেন 5,40,000। ওখান থেকে ট্যাক্স ইনকামটা বাদ দিলেন 4 লক্ষ টাকা। এখান থেকে ব্যালেন্স যেটা থাকতেছে সেটা 1,40,000 টাকা। ঠিক আছে, সেই 1,40,000 টাকার উপরে যে ট্যাক্স রেটের যে স্ল্যাবটা আছে, প্রথম যে প্রথম 5% হচ্ছে, প্রথম 1 লক্ষ টাকার 5%, 5,000 টাকা। বাকি যে 40,000 টাকা, অবশিষ্ট 40,000 টাকা 10%, 4,000 টাকা, টোটাল 9,000 টাকা আপনার ট্যাক্স আসবে। ঠিক আছে, মৌখিক কথা বললাম, যতটুকু ক্যাচ করতে পারেন ক্যাচ করে নেন। ঠিক আছে, বাকিটা অঙ্ক করতে করতে জেনে যাবেন, কনসালটেন্টের সাথে কথা বলতে বলতে জেনে যাবেন। জি স্যার, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার মনে হয় আজকে আর কারো প্রশ্ন আছে? যেহেতু আপনারা একই প্ল্যাটফর্মে, তাই বললাম। এটা কিন্তু আমার প্রাসঙ্গিক ইয়ার সাথে যাচ্ছে না, বুঝছেন? তারপরে বললাম। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে বলেন আপনারা, না হলে আমি আজকে বিদায় নিব। তো আমার মনে হয় সবাই খুব ভালোভাবে বুঝেছেন। ঠিক আছে, তো সবার এই সুস্বাস্থ্য কামনা করছি। আগামী কোনো এক পর্বে হয়তো আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রায়হান ভাই আছেন? জি ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।